হয়ে গেছে আগুন সব কিছুই নাই পোলাপান আয়া দিয়ে ঘুমাই না দরজা পিঠায় পোলাপান বাই করছি পিঠায় ঘুমায় আসলো আয়া পিঠায় বাই করছি এক কাপড় দেন না বাইরেছি কামে বেতে চাইছি আয়া দেখি পোলাপান ঘর হওয়া ঘর টাইনা বাড়ি করছি ছোট ছোট দুটো বাচ্চা 1 বছর একটা 2 বছরের একটা কেউ আহত হইছে? না আয়া পাইনা পরে একজন ফায়ার বাই করছে কামেতে ঢুকতে পারিনি ফায়ার বাই করে বাচ্চা আমাদের বাসা হচ্ছে দুপুর 1:10 5:10 এরকম হবে তখন হচ্ছে যে আমরা ধুমা দেখতে পাই পাশের বাড়িতে তখন হচ্ছে আমরা বের হইতে মানে 1 সেকেন্ডও যায়নি মিনিটের মধ্যে হচ্ছে আমাদের রুম পুরো অন্ধকার হয়ে গেছে তারপর আমরা আমাদের সদস্য একলি 6 জন আমরা 6 জন বের হইছি যখন নিচে তখন হচ্ছে শুনি আমাদের বাসায় 2 তলা আগুন লাগছে তো আমরা দেন হচ্ছে আমরা ছাদে যাই যখন দাঁড়াই তখন মানে ছাদে দাঁড়ানোর মতন কোনো স্পেস ছিল না ওইখানে আগুন লাগা একদম গাছগাছালি যা ছিল সব একদম আগুনই হয়ে গেছে আমাদের পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে তারপর হচ্ছে আমরা অনেক কষ্ট করে মানে আল্লাহ ছাড়া কেউ আমাদের উদ্ধার করতে পারতো না এরকম একটা অবস্থা অনেক কষ্টের মাধ্যমে আমরা বের হয়েছি বাসার থেকে তো এখন বাসার কি অবস্থা এটা জানি না কিন্তু আমরা যতটুকু তথ্য পাইছি যে আমাদের পুরো বাসায় অ্যাটলিস্ট পুড়ে গেছে আমাদের সয় সম্বল যা ছিল মানে ধরতে গেলে সবই নাই এখন আমরা নিঃস্ব এখন আমাদের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে শিওর এখন আমরা বলতে পারতেছি না না এটা জানা যায় নাই এটা জানি না এটা এখনো জানি না আমরা কিন্তু হচ্ছে আমরা এখনো ঢুকতে পারি নাই কারণ সেনাবাহিনী পুলিশ আমাদের এখন ঢুকতে দিতেছে না আমরা বাসে গেলে তখন বুঝতে পারবো যে আমাদের কতটুকু অ্যাটলিস্ট ক্ষয়ক্ষতি হয়েছে এখন যেহেতু জানুয়ারির 8 তারিখে টেস্ট পরীক্ষা তো এখন যদি আমাদের টাকা পয়সা যদি সব পুরা যায় তাহলে তো আমরা নিঃস্ব তাহলে আমরা কি দিয়া ওই এক্সামটা দিব আমি আর আমি যদি টেস্ট এক্সাম না দিতে পারি তাহলে তো আমি এইচএসসিতে 1 বছর পিছিয়ে যাব তো এটা দায় ভাই কে নিব তখন তো আমাদের কিছু করার নাই আর আমরা যে স্যারের কাছে বললেই যে আমাকে পরীক্ষা দিতে দিবে এরকম তো না এটা অবশ্যই সরকারের হেল্প লাগবে তো এত কিছু না আমি চাই যাতে যদি আমাদের টাকা পয়সা এগুলো সব যদি পুরা যায় তখন যাতে আমার এক্সামটা যাতে দেওয়া হয় আমাদের যাতে এই এক্সামের জন্য যাতে আমার সাহায্য করা হয় আমি একটা কামালবাগ কারখানায় দানার কারখানায় চাকরি করি আমার এই মেয়ে হঠাৎ ফোন দিছে আম্মু আমগো বাড়ির পাশে আগুন লাগছে কি কস আগুন লাগছে এই যে অর্থন হনে সব কইতে পারবো দেখছে আগুন আর কি পরে মনে করেন আমি কই তো তোরা কই আমরা বাড়িতে পারি না আমরা আটকা খেয়ে গেছি গা কারণ আমার ঘরে তো কোনো পুরুষ নাই খালি আমার 3টা মেয়ে পরে আমি দৌড়াইয়া ওই টাইমে আইসি আয়ে দিয়ে ধোয়ার লিগা কিছু দেখা যায় না ভাই কিছু দেখা যায় না কেমনি কইতে পারি না আল্লাহ যে আমার বুকে আমার সন্তান আনছে আমি জানি না কেমনি কি করা যাইব আমি গতকালকে বেতন পাইছি টাকা নিয়ে তুই আজকে আমি বেতন ঘর ভাড়া দিমু তাও দিতে পারিনি আমার এই মেয়েটা নতুন বিয়া দিছি আমার মায়ের কিছু জিনিসপত্র ছিল ঘরে আমি কিচ্ছু বাইর করতে পারিনি খালি আমার 3টা সন্তান আমার বুকে আইছে আমি জালনা দিয়া ধোয়া যায় দিয়ে আগুন বইরা গেছে আমার ঘরে একটা সিলিন্ডার চুলা গ্যাস ছিল আমি এই পর্যন্ত কইতে পারবো যে আমার সন্তান আমার কাছে আছে আর ওই দ্বারে কি হয়েছে আমি কইতে পারবো না ভাই আমার সব শেষ হয়ে গেছে গা তখন মানে পোড়া একটা গন্ধ আইতাছে মানে আমি আমার গ্যাস সিলিন্ডার ছিল তারপর চুলা ছিল গ্যাসের চুলা ছিল সবখানে আমি খুঁজতেছি যে পোড়া গন্ধ আসে কোথা থেকে কোন জায়গায় কি পড়ে পরে আমি কোনো জায়গায় পাই না আমি জানানা ছিল ওই যে কাছের জানানা তো আমি লাগাই দিছি লাগাই দেওয়ার পরে গোসল করতে গেছি তো গোসল করাতেন বাইরে মানে আশেপাশে মানুষের কোথায় আগুন নিবান তখন আমি নিচে তাকাইছি জানালা দিয়া নিচে তাকানোর পর দেখতেছি যে আস্তে আস্তে ধুমা ছুটতেছে ধুমা ছোটার পরে আমি জানালা ওটা খোলা রাখছি পরে আমার রুমে গেছি আমার রুমে যা জানালা খুলে মানে আমার হাজব্যান্ড ছিল তারা বলতেছে যে আগুন লাগছে কোথায় জানা আগুন লাগছে পরে জানালা খুলে দেখি আগুন লাগছে পরে আমার বলতেছে তাড়াতাড়ি রুম থেকে বাইরে পরে আমি বোকরা হাতে না রুম থেকে বাইরে গেছি বাড়ানোর পর দোতলা আইসি আর বাইরেতে পারতেছে আগুনের ঠেলায় প্রচুর আগুন আর ধুমার লেগে বাড়িতে পারতেছি না তারপরে দোতলা থেকে একতলা সিঁড়িতে একটু নামছে নামার পরে যে সাইডে আস্তর আছে আস্ত ছুটে শরীরের উপরে পড়তেছে শরীরের উপরে পরে পায়ের উপরে পরে আর আগুনের জন্য অনেক তাপ পরে আগুনের ভিতরে বাইরে হয়েছি 2 মিনিট পরেই পুরো বিল্ডিং ধরে গেছে আগুনে মানে আর যদি 2 মিনিট পর বেরোতাম তাহলে আমরা কেউ বাঁচতে পারতাম না আগুনে হয়েছে আমাদের পাশে একটা টিনের বাড়ি আছে 4 তলা ওই 4 তলা উপরে দেখেছি দেখি ওইটা ভিতরে আগুন চলতেছে মানে আমার সম্ভবত কারো দানার কারখানা আছে দানার কারখানা ওই যে একটা হিট দেয় ওই হিটে আগুন লাগছে হিটে আগুন লাগার পরে ওই বিল্ডিং ধরছে হ্যাঁ এটা ধারণা মানে আমি উপর থেকে দেখছি জানালা এই যে কারখানার উপরে একটা জানালা থাকে ছোট ওই জানালাটা দিয়ে ধুমা বাইর হইতেছে আর আশেপাশে মানুষ বলতেছে যে কারখানার আগুন লাগছে আগুন থামান কম আছে আগুন থামান মানে কম থাকতে কেউ থামাইতেছে না যখন বাড়তে হইতেছে মানুষ জমে গেছে মানুষ জমানো ঠেলা কিন্তু এখন আর পারতেছে না এই গৃহকর্মীর মতো আরও অনেক পরিবারই নিজ বাসভবন হারিয়ে পথে নেমেছে ইসলামবাগের মাদ্রাসাগুলির যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা সরাসরি জানবো একজন প্রত্যক্ষদর্শীর কাছে ভাই আপনি এখানেই ছিলেন শুনেছি কি দেখেছেন আসলে আমরা যখন এখানে ছিলাম 3 তলা থেকে 2-3টা মহিলা ধরে আসলো আইসা চিৎকার দিছে আগুন লাগছে তো আমরা ওই যে ফায়ারের যে বক্স এটা নিয়ে গেছি নিবানোর জন্য বাট ততক্ষণে পুরো আগুনটা ছড়াই গেছে
ছড়াই গেছে। পরে আমরা সবাই মনে করেন দৌড়াদৌড়ির উপর ছিলাম আর নেবার চেষ্টা করছে, যারা যতটুকু পাচ্ছে চেষ্টা করছে, কিন্তু ওখান থেকে পিছের দিকে আস্তে আস্তে ছড়াই গেছে। এটা কেউ হতাহত হয়েছে বা আগুনটা কতদূর ছড়িয়েছে? আগুনটা এখান থেকে শুরু করে পিছন দিয়ে শুরু করে ঘুইরা সামনের দিকে আসছে, 5-7টা বাড়ি আর কি আগুন ছড়াই গেছে পুরো। আর আরেকটা জিনিস হলো কি, আপনার লগে লগে কন্ট্রোল রুমে ফোন দেওয়া হয়েছে, কারেন্টের যারা নাকি কন্ট্রোল রুম ছিল ওখানে ফোন দেওয়া হয়েছে, ওনারা লাইনটা বন্ধ করতে 15 থেকে 20 মিনিট সময় লাগছে। এত সময় লাগার কথা না, না হলে আরও অনেক মানুষ অনেক মাল বের করতে পারতো। এখন যেহেতু আগুন লেগে গেছে, এখানে তো আর যে পর্যন্ত লাইন না বন্ধ করবে অতক্ষণ পর্যন্ত আর সম্ভব না মালটা বের করা। তো আমাদের সিসিটিভি ক্যামেরা আছে ফ্যাক্টরিতে। আমাদের বাড়ির পেছনে যে আবাসিক ভবন আছে ওইখানে মূলত এলপিজির যে গ্যাস, ওইখান থেকে আগুনের সূত্রপাত, যেটার ভিডিও আমার কাছে অলরেডি আছে। তো আসলে আমি আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিব যে বাংলাদেশে এলপিজি গ্যাসের বিপণন, ব্যবস্থাপনা এবং ব্যবহারকারী এরা যদি সঠিক ব্যবহার না করে তাহলে প্রত্যেকটা বাসে এক একটা গ্যাস বোমা। আপনি খেয়াল করবেন সারা বাংলাদেশে এলপিজির যে ব্যবহার, এটা ছোট্ট একটা প্লাস্টিক পাইপ দিয়ে গ্যাসের প্রবাহ দেওয়া হয়। এখন ওই গ্যাসের পাইপে যদি একটা ছোট্ট ম্যাসের কাঠির উপরে লিকেজ হবে এবং ওই লিকেজ থেকে কিন্তু গ্যাসটা সব জায়গায় ছড়ায় পড়বে, তখন সামান্য একটা ম্যাসের কাঠিতেই বিশাল বোমার আকার ধারণ করবে। আমার আজকের এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি। আমার প্রায় 25 বছরের ব্যবসা, সাজানো ব্যবসা, প্রায় 7-8টা অটো মেশিন, এবং আমি বলবো যে প্রকৃতির ঝাড়ুদার যেমন কাক, ঠিক ইসলামবাগও সারা বাংলাদেশের ঝাড়ুদার হিসেবে ব্যবহার হয়। যদিও অনেকে এখানে মিস ইনফরমেশন দিচ্ছে যে এখানে গিঞ্জি এলাকা বা ব্যবসা বান্ধব নাই। আসলে এই ইসলামবাগ আসি বিদায় সারা বাংলাদেশ আজকে আবর্জনা মুক্ত আছে। সারা বাংলাদেশের রিসাইকেলিং এখান থেকে করা হচ্ছে। কিন্তু ভাই আমরা দুঃখ ভারাক্রান্ত দিয়ে মন নিয়ে বলছি যে আমাদের দিকে গভর্নমেন্ট তাকাচ্ছে না। যত বড় বড় ব্যবস্থাপনা বা রিপ্লেসমেন্ট যেগুলো দিচ্ছে অতীতেও গভর্নমেন্ট যারা দিয়ে গেছে, এগুলো আওয়ামী গভর্নমেন্টের রাঘব বোয়ালরা সেগুলো সব দখল করে নিছে। আমাদের মতো ছোট ব্যবসায়ীদের নাম করে হাজার হাজার একর জমি বরাদ্দ হয়েছে, কিন্তু সেই বরাদ্দকৃত জমি আদৌ যদি সঠিক করা হয়, জাস্টিফিকেশন করা হয়, আপনারা দেখবেন হাতে গোনা কিছু লোকই এই সম্পদগুলো বা এই জমিগুলো অধিগ্রহণ করেছে। কিন্তু আমরা এই ইসলামবাগে কমসে কম 2 থেকে 2.5 হাজার ফ্যাক্টরি আছে ছোট বড় মিলিয়ে। যদি এদেরকে সঠিক পুনর্বাসন করা হয় তাহলে হয়তো আজকে আমার মতো যারা ছোট থেকে একটা লেভেলে ব্যবসায়ী হয়েছে, আজকে আবার এই অগ্নিকাণ্ডের কারণে আমরা আবার ধূলিসাৎ হয়ে গেলাম। আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে ফায়ার ব্রিগেডের পর্যাপ্ত সামগ্রী ছিল এবং আমরা সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। এবং আপনি অবাক হবেন, আমার 29 নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ শোনার সাথে সাথে জীবনের ঝুঁকি নিয়ে হাজি আব্দুল সামাদ সভাপতি সাহেব, এনামুল হাসান হালিম এবং আমাদের 27 মনোনীত প্রার্থী আমাদের হামিদ ভাই এবং আমাদের 29 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম বাবুল ভাই তৎক্ষণাৎ ছুটে আসছে। আমার যেটা খুব ভালো লাগছে, এবং বিএনপির কর্মীরা আমাদের ব্যবসায়ীদের পাশে প্রথম থেকে ছিল, এটা আমার কাছে ভালো লাগছে। কিন্তু যেটা ভালো লাগে নাই সেটা হচ্ছে যে ডিপিডিসি সাথে সাথে বিদ্যুৎ বন্ধ করেনি। যেটা ভালো লাগেনি, ফায়ার ব্রিগেড মারাত্মক পরিশ্রম করেছে, কিন্তু পানির যে ব্যবস্থাপনার অভাব, এক গাড়ি পানি শেষ হলে আবার সেটা আনার জন্য সেই 5 কিলো দূরে। ভাই এখানে আগুন তো আপনাকে লম্বা সময় দিবে না। সো নদীর পাড়ে যদি পর্যাপ্ত পরিমাণ ফায়ার ব্রিগেডের সেন্টার বসানো হয়, যেন প্রয়োজনেই নদী থেকে ব্যবহার করা যায়, হয়তো আমার মতো অনেক ব্যবসায়ী একসময় বেঁচে যাবে।